আসসালামু আলাইকুম প্রিয় আইন শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসুন আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস হবে যে দায়রা আদালতের বিচার প্রসঙ্গে। দায়রা আদালত কিভাবে বিচার করে সেই সম্পর্কে বিস্তারিত একটা ক্লাস হবে। এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা দায়রা আদালতের বিচার কার্যক্রম 265 ক থেকে ঠ পর্যন্ত ইতিপূর্বে আপনারা যখন আমরা ম্যাজিস্ট্রেট আদালতের ক্লাসটা নিয়েছি সেখানেও আমরা দুটো কম্পেয়ার করে দিয়েছি। আর এখানে যখন আমরা এই ম্যাজিস্ট্রেট আদালতের দায়রা আদালতের বিচারের কার্য পর্যায়গুলো আমরা বলছি, তখন এইখানে একটা নোট রেখেছি ম্যাজিস্ট্রেট আদালতের বিচার। আশা করি এই দুইটা ক্লাস আপনারা দেখলে খুব ভালোভাবে এই অধ্যায়টা আয়ত্ত হয়ে যাবে। দেখেন 265 কতে যেটা বলা আছে যে পাবলিক প্রসিকিউটর মামলা চালাবে। এর আগে একটু বলে রাখি, আমাদের যে 205 গতে কিন্তু মামলা চলে আসছিল এই দায়রা আদালতে। দায়রা আদালতে পিপি মামলা চালাবে, সহজে পাবলিক প্রসিকিউটর মামলা চালাবে। এই খতে বলছে অভিযোগকারীর পক্ষে অর্থাৎ অভিযোগবাদীর পক্ষে, ঠিক আছে, মামলা উদ্বোধন করবে বা মামলা ওপেনিং করবে। দেখেন এই আসামি 205 গ ধারা অনুযায়ী আদালতে হাজির হলে বা তাকে হাজির করা হলে, ঠিক আছে, পিপি আসামির বিরুদ্ধে আনিত বা বর্ণিত অভিযোগ বর্ণনা করবেন এবং কি সাক্ষ্য দ্বারা আসামির দোষ প্রমাণ করবেন সেই সব বিষয়গুলো বিবৃত করবেন। ঠিক আছে, এরপরে 265 গতে দেখেন হচ্ছে অব্যাহতি। ঠিক আছে, তাহলে এই দুটো কতে গেল পিপি মামলা পরিচালনা করবে, পিপি বক্তব্য শুরু করবে বলতে পারি, বা মামলা ওপেন করবে। এবার খেয়াল করি আমরা 265 গতে আছে কি অব্যাহতি, যেটা এই ম্যাজিস্ট্রেট আদালতের যে বিচার পদ্ধতি সেখানে ছিল 241 কতে, যেটাকে আমরা ইংলিশ শব্দটা লিখেছি ডিসচার্জ, এই শব্দটা ব্যবহার হয়। ঠিক আছে, এখন দেখেন যখন এখানে মামলার নথিভাবে তৎসহ দাখিলকৃত যাবতীয় কাগজপত্র বিবেচনা করে দেখবে, বাদী বিবাদীর বক্তব্য শ্রবণ করার পর এখন ম্যাজিস্ট্রেট দায়রা আদালত যদি মনে করেন যে আসলে অভিযোগের কোনো ভিত্তি নেই, অভিযোগটা ভিত্তি তিনি মনে করতেছেন, ঠিক আছে, সব কাগজপত্র দেখে, মেডিকেল সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে, নালিশি পিটিশন, এগুলো দেখে তিনি যদি মনে করেন যে আসামির বিরুদ্ধে যে অভিযোগটা এটা ভিত্তিহীন, তাহলে তিনি আসামিকে অব্যাহতি দেবেন, মানে আসামিকে তিনি ডিসচার্জ করে দেবেন এবং এর কারণটা লিপিবদ্ধ করবেন। আর ম্যাজিস্ট্রেট আদালত 241 কতে। আচ্ছা, এবার আমরা একটু আসি পরের ধারাটায়। এখন যদি আসামিকে ডিসচার্জ না করে তাহলে যে কাজটি করবেন, অভিযোগ গঠন করবেন, ফ্রেমিং চার্জ মানে চার্জ ফ্রেম করবেন, অভিযোগ গঠন করবেন। এখন এই যে নথিপত্র বা সব কিছু দেখে বা এই শুনানির পরে যদি আদালত যদি এই মত পোষণ করে যে আসামি অপরাধ করেছে বলে তার মনে করার কারণ আছে, তখন কী করবেন, তাহলে তার বিরুদ্ধে লিখিত চার্জ গঠন করবেন, আসামিকে চার্জ পড়ে শোনাবেন এবং ব্যাখ্যা করবেন। ঠিক আছে, উক্ত আসামি অপরাধ স্বীকার করে কিনা তা জানতে চাইবেন। তাহলে ও আসামির বিরুদ্ধে কি হচ্ছে, অভিযোগ গঠন হচ্ছে, যে অভিযোগটা এখানে 242 গঠন করা হয়েছিল ম্যাজিস্ট্রেট আদালতে, আর এই দায়রা আদালতে 265 ঘতে। এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এবার আমরা পরের ধারাটা দেখি। দেখেন এবার বলছে, দেখেন দোষ স্বীকারে দণ্ড। এখন যদি আসামি দোষ স্বীকার করে তাহলে কি হয়ে যাবে, আসামিকে আদালত বা দায়রা জজ তিনি দণ্ড দিয়ে দেবেন, মামলা এখানেই ক্লোজ হয়ে গেল। আর এইখানে দেখেন ম্যাজিস্ট্রেট আদালতে দোষ স্বীকারের দণ্ড ছিল 243, এখানে দোষ স্বীকারের দণ্ড ছিল। এখন যদি আসামি দোষ স্বীকার না করে, ঠিক আছে, আসামি যদি দোষ স্বীকার না করে তখন কি হবে, মামলাটা আরও সামনে এগিয়ে যাবে। তখন এই চ অনুযায়ী দেখেন 265 চ অনুযায়ী বাদী পক্ষের সাক্ষ্য গ্রহণের তারিখ ঘোষণা করবেন। ঠিক আছে, যে কাজগুলো এখানে 244 হয়, তারিখ ঘোষণা করে দেবেন আদালত। এরপরে আদালত সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করে তারিখ নির্ধারণ করবেন বা উপস্থিত সাক্ষী উপস্থিত হতে বা দলিল দাখিল করতে পরোয়ানাও দিতে পারেন। এরপরে 265 ছ অনুযায়ী তিনি কি করবেন, বাদী পক্ষের সাক্ষ্য গ্রহণ করবেন। এরপরে এই যে সাক্ষ্য গ্রহণ করার পর এখানে জেরাও করে ফেলবেন। এবার যদি তিনি দেখেন যে না আসলে আসামি কে আর মানে অপরাধের প্রমাণ পাওয়া যায়নি, তখন তিনি 265 ঝতে খালাস দিয়ে দেবেন। ঠিক আছে, আচ্ছা, এরপরে যদি দেখেন যে না এই সাক্ষ্য প্রমাণে যা দেখা যাচ্ছে তাতে আসামি আসলে অভিযুক্ত, সে দোষী,
সেই ক্ষেত্রে কি করবেন যে ঝ অনুযায়ী আসামি পক্ষের বক্তব্য আরম্ভ, অর্থাৎ আসামি পক্ষ সে তার সাক্ষ্য বা তার বক্তব্য সে দিতে পারবে, তার কথা শুনবে। আচ্ছা, আর আসামি পরীক্ষা যেটা, এরপরে আসামির কাছে যদি তথ্য, কোনো দলিল, কোনো কিছু বলার থাকে সেইগুলো বিচারক শুনবে। এইগুলো শোনার পরে 265 ইউতে একটা যুক্তিতর্ক হবে, ঠিক আছে, উভয় পক্ষের কৌশলীর। এই সব বিষয় হওয়ার পরে তারপরে এই সব বিষয়ের পরে দেখবে যে না, এরপরে যদি আসামিকে নির্দোষ প্রমাণ করতে পারে তখন তাকে খালাস দেবেন অথবা তাকে দণ্ডের রায় দেবেন। আর এইখানে কি বলেছে পূর্বদণ্ড, যেটা আমরা ফৌজদারি কার্যবিধি 221 ধারার 7 উপবিধিতে আমরা বলেছিলাম যে আসামির যদি পূর্বদণ্ড থাকে সেইটা এখানে উল্লেখ করবেন। এখন কথা হল, এই হচ্ছে আমাদের দায়রা আদালতের বিচারিক পদ্ধতি আর ম্যাজিস্ট্রেট আদালতের বিচারিক পদ্ধতি। সব বিচারিক পদ্ধতি এই দুইভাবেই হয়ে থাকে। তো আমাদের এই দুইটি অধ্যায় অন্তত মুখস্থ রাখতে হবে যে দায়রা আদালতের বিচার পদ্ধতি, ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি, কোনোভাবেই ভুলে গেলে চলবে না। এর উপরে ভিত্তি করে এইখানেই সাক্ষ্য গ্রহণ করা হয়, কিভাবে সাক্ষ্য গ্রহণ করা হয়, কিভাবে রায় দেওয়া হয়, ঠিক আছে, এই রায়ে সন্তুষ্ট না হলে আপিল করা যায়, এই ফ্রেমের উপরে দাঁড়িয়ে আরও অনেক কিছু আলোচনা করা যায়। তো আমরা আশা করি যে আগে আমাদের ম্যাজিস্ট্রেট আদালতের এই ক্লাস এটা দেখে আর আজকে আমাদের এই দায়রা আদালতের বিচারিক পদ্ধতি কিভাবে চলে সেটা দেখে আশা করি আপনারা এই দুইটা অন্তত এইখানে যে ধারাগুলো আছে এগুলো মুখস্থ করে ফেলবেন। আর পরবর্তীতে আমরা ধারাবাহিক ক্লাস সামনে নিয়ে যাব, সেখানে আরও আলোচনা হবে। আশা করি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি